We shift our focus to breaking news coming in, and this is in regard with the Arjikar case. Now, in a significant update on the Arjikar rape and murder case. We will get rid of Mamata Banerjee. I can't hear. Speak more loudly. Speak more loudly, please. दोषी कोई भी हो वो बचना नहीं चाहिए. Okay, let's turn to our election special story today. A grieving mother entered West Bengal's political battlefield. Rachna Devnath, mother of RG Kar rape murder victim Abhaya, was announced as the BJP candidate from Panihat. हेलो एवरीवन, हम लोग पानीहाटी में हैं और ये जगह और ये सीट ऐसी है कि ये पूरे देश को जस्टिस देने वाली एक सीट है. मतलब ये इंटरव्यू नहीं रखना है और मम्मी और पापा जो है उनसे बात करेंगे और उनकी बेटी के साथ जो कनेक्शन था और वो आज उनको ये यहाँ पे ये स्टेप लेना पड़ा, वो क्यों लेना पड़ा और ये स्टेप उन्होंने भी लाइफ में कभी सोचा नहीं होगा कि उनको इतना बड़ा स्टेप लेना पड़ेगा. तो वो उनसे ही जानते हैं. ये बोले कि देखिए जितना कठिन वो स्टेप ली है, ये डिसीजन लेना इज़ वेरी मच डिफिकल्ट फॉर एनीवन. ये लोग की लाइफ में और कुछ बचा ही नहीं है. जस्ट एक ही होप है कि जो विचार इनको नहीं मिला, जिनका मांग ये लोग काफ़ी 2 साल से कर रहे और कोई बेटी के साथ ऐसा ना हो, ये निश्चित कर पाए. मतलब एक बेटी तो इन्होंने खोया है. अब बंगाल की जनता, भारतवर्ष की माँ बेटियां इनको माँ मान ली है, तो इनके कंधों पे अभी लाखों बेटियों का जिम्मेदारी है. तो इनको बंगाल के लोग, अभी हम बंगाली में बोलते हैं कि साहसेर प्रतीक, मतलब वो हिम्मत दिखाने वाली एक औरत जो पत्थर बन चुकी है, जिनके अंदर कोई फीलिंग्स नहीं है अभी. इनसे ज्यादा कोई नारी सुरक्षा के लिए आवाज उठा सकता है विधानसभा में? तो इनका एक ही कहना है, मैं विधानसभा जाऊंगी तो सार्वत्रिक उन्नयन तो मैं करूंगी ही, लेकिन मेरा मेन लक्ष्य, प्रधान उद्देश्य यही रहेगा कि और कोई अभया इस देश में ना हो. আমি রত্না দেবনাথ, আমার মেয়ের নামটাও এখন আমি আর নিতে পারি না, সুপ্রিম কোর্টের আইনি বাধা. তো মেয়েটা আমার ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো, মেধাবী এবং সৎ চরিত্রবান. তার হাত ধরলে আমার মনে হতো আমার গোটা পৃথিবীটা আমি পেয়ে গেছি. আমি মা বাবা হিসাবে আমরা ওকে নিয়ে গর্বিত ছিলাম. MBBS পাশ করেছিল জওহরলাল নেহেরু JNM থেকে, তারপর RG কর MD, মাত্র 6 মাস বাকি ছিল. 2024 9 আগস্ট অন ডিউটি অবস্থায় তাকে খুন ও ধর্ষণের শিকার হতে হয়. একটা ফোন কল সেদিন সকালে 10টা 53 মিনিটে আমাদের কাছে গেছিল. ওই ফোন কলটা আমাদের গোটা জীবনটা পাল্টে দিয়েছে. পুরো পৃথিবীতে ও থাকতে যেমন আমার মেয়ে থাকতে ভাবতাম মনে হয় আমরাই সব থেকে সুখী বাবা মা. সেখানে ওকে কেড়ে নিয়ে আমাদের পুরো সব আছে, কিন্তু ওর যে ফিলিংসটা সেটা আমি অনুভব করতে পারি কিন্তু বলতে পারি না কারো কাছে. ছোটবেলা থেকে ও আমাদের গার্জিয়ান, খুব ছোট. ওকে গাড়িতে কোথাও নিয়ে যেতে গেলে সামনে লরি এসে পড়লে ও বাবা আসতে চালাও গাড়ি, বাপি আসতে চালাও লরি আসছে. ছোটবেলা থেকেই আমাদের অভিভাবক, আর এখনও আমি মনে করি ওই অভিভাবক, ওই আমাদের চালনা করছে. ও নেই আমি ভাবতে পারি না, ও আমাদের মধ্যেই রয়েছে. আর 9 তারিখ যেমন গোটা বিশ্ব উত্তাল হয়ে গেছিল একটা মৃত্যুকে কেন্দ্র করে, সবাই এক হয়ে গেছিল, এক সুরে সবাই স্লোগান দিচ্ছিল উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর. এই যে প্রতিবাদের ভাষাটাও শিখিয়ে দিয়ে গেছে আমার মেয়ে, সেটার জন্য আমি সবসময় আমি ভাবি যে তোর এত শক্তি ছিল মা, সেটা আমি মা হয়েও জানতে পারিনি. সেই 14 তারিখ রাত দখল হয়তো 80 বছরের মানুষও দেখেনি. এই যে আন্দোলন মানুষ করেছিল, একটা জনরোষ তৈরি হয়েছিল যে এই অন্যায় মানা যাবে না, এর প্রতিকার করতেই হবে. সেখান থেকে মাননীয়া 14 তারিখ রাত দখলে যেমন গোটা
বিশ্ব রাস্তায় নেমে এসেছিল, তেমনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও সেদিন এই আন্দোলনকে ভয় পেয়ে আরজিকর হসপিটালের শেষ ডিপার্টমেন্টের নিচে যে এমার্জেন্সি বিল্ডিংটা পুরো ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন ওই অতীন ঘোষের বাহিনী দিয়ে। তাতেও আন্দোলন থেমেছিল না, আন্দোলন এখনো চলছে। কিন্তু কিছু রাজনৈতিক দল তাদের স্বার্থসিদ্ধির জন্যও ব্যবহার করেছে। মানুষ চিনতে এত সহজে চেনা যায় না, একটা জন্মে মানুষ চিনতে সব থেকে বেশি, মানে ওই যে গিরগিটি বলে না, রং পাল্টায়, মানুষ একদম স্বার্থপর। আমরা কি বলবো, সমাজটা স্বার্থ ছাড়া কিছুই নেই, সবাই স্বার্থ ছাড়া এক পা হাঁটতে জানে না। আমরা তাই শিক্ষার অভাব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষাটাকে পুরো ভেঙে দিয়েছেন। মানুষের মানবিকতা, নৈতিকতা হারিয়ে গেছে, কিচ্ছু নেই, শুধু ওই ভাতা, এই ভাতা, ওই ভাতা, কন্যাশ্রী। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমি এই বিজেপিতে জয়েন করেছি। আমার মেয়ের বিচার পেলে আমার কি হবে, আমার মেয়ে তো আর ঘরে ফিরবে না, কিন্তু বাকি যে মেয়েরা অসুরক্ষিত পশ্চিমবঙ্গে তথা ভারতে, তাদের জন্য আমি লড়ব। আর কোনো মেয়ের যেন স্বপ্ন পূরণ করতে গিয়ে ওই দিনের মতো পরিস্থিতি না হয়। কত যন্ত্রণা, যখন সে জানলো যে সে আর মা বাবার কাছে ফিরতে পারবে না, তাকে মেরেই ফেলা হবে, তখন তার যে যন্ত্রণাটা আমার থেকে অনেক কঠিন ছিল। সে লড়েছিল সাধারণ মানুষের জন্য, মাফিয়াদের বিরুদ্ধে গিয়ে। এই যে তার মৃত্যুর পরে বেরিয়েছিল জাল ওষুধ, জাল স্যালাইন, এগুলো আজকের থেকে না, অনেক দিন থেকেই ছিল, কিন্তু কেউ প্রতিবাদ করে সামনে আসেনি। সাধারণ টিচার, যারা বড় বড় টিচার, প্রফেসর, তারা সামান্য স্বার্থের বিনিময়ে এগুলো করেছেন। ডক্টর কুণাল সরকার একটা কথা বলেছেন, আমার খুব ভালো লেগেছে। আমার মেয়েটাকে পাশে রেখে, এই ছোট্ট মেয়েটার মৃত্যুর জন্য আমরা দায়ী, কারণ আমরা ছোট ছোট স্বার্থকে বড় করে দেখেছি, তাই সমাজের এই অবস্থা হয়েছে, মেডিকেল কলেজগুলোর এই অবস্থা হয়েছে। তো আমি বলবো, আর কোনো বাবা মার যেন এই ঘটনার সম্মুখীন না হতে হয়, আর মেয়েদের সুরক্ষিত। এবং আমার এলাকায় অনেকেই অনেক অভিযোগ করেছেন, আমি কালকে নিজেও দেখেছি, রাস্তাঘাট বেহাল দশা, নালা নর্দমা, নিকাশি ব্যবস্থা গত মনে হয় 34 বছরেও ওটা মেরামতি হয়নি। মানুষ খুব অসহায়, মানুষই চাইছে পরিবর্তন। আমরা চাই পরিবর্তন হোক বাংলার, সারা বাংলায় পদ্ম ফুল ফুটুক এবং সারা বাংলার মহিলা, মেয়েরা, নারীরা সুরক্ষিত হোক, তারা সম্মানিত হোক, আর সবাই যেন মানুষ সচেতন হোক। সবার আগে শিক্ষা, সেই শিক্ষাটাকে ভেঙে দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। পুলিশের বড় বড় আইপিএস লেভেলের অফিসাররা, তারা মুখ্যমন্ত্রীর দলদাস হয়ে কাজ করেন, তারা আইন শৃঙ্খলা রক্ষা করেন না, আইন শৃঙ্খলা যেভাবে ভাঙা হবে সেই ব্যবস্থাটা করেন। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, সমাজকে সচেতন নাগরিক হতে হবে সমাজের, নাহলে মানুষ হয়ে জন্ম নিয়ে কী লাভ, আর কিছুই তো নিয়ে যাব না, সবই এখানে রেখে যাব। তাই আমার কিছু হারানোরও নেই, যা ছিল একমাত্র সব হারিয়ে ফেলেছি, কিচ্ছু নেই আমার কাছে। আমি কিছু চাইও না, মেয়ের ন্যায় বিচার চাই, আর এই সমাজটাকে, এই পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার দৃঢ় অঙ্গীকার। আরজিকর হসপিটালে এমডিতে চান্স পেয়ে আমার মেয়ে খুব খুশি হয়েছিল, আমরাও খুব খুশি হয়েছিলাম। ওর বাবাকে সেদিন আমি বলেছিলাম, তুমি কাউকে ফোন করবে না, ও আরজিকরে চান্স পেয়েছে। বলেছিল না, আমি আজকে আমার মেয়েকে নিয়ে বসে থাকবো। আমাদের মেয়ের জন্য আমরা সত্যিই খুব গর্বিত ছিলাম। হঠাৎ কি হলো, সেদিন রাত্রে 11টা 15 মিনিটেও হাসি খুশি মেয়েটা আমার ফোন করলো, মা আমাদের খাবার এসে গেছে, আমি এখন খাবো, তোমরাও খেয়ে নাও। রোজই করতো এরকম। তো সেদিন তারপরে আর আমার সঙ্গে কথা হলো না। সে রাতে কি হলো, কেন হলো, কারা করলো, আমি এখনো জানতে পারিনি। আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী কেন আমার মেয়ের সঙ্গে এরকম করলেন? আমরা তো তার অভিভাবক ছিলাম। সে যদি কিছু করে থাকে, কি এমন করেছিল, কি এমন জেনেছিল সে, যে তাকে আর পৃথিবীকে বাঁচিয়েই রাখা গেল না? আমি মুখ্যমন্ত্রীর কাছে তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে এর বিচার বারবার বলেছি যে আপনারা আমাদের বিচার দিন। আপনার দপ্তরেই আমার মেয়ে চাকরি এবং একটা বড় মেডিকেল কলেজের সে ছাত্রীও ছিল। কেন
আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সুরক্ষার বদলে আমার মেয়ের সুরক্ষা তো দিতেই পারেননি, তাকে যে খুন করা হলো, কাকে বাঁচানোর জন্য এই তদন্ত ধামাচাপা দেওয়া হলো আমি এখনো জানতে পারিনি। কোটি কোটি টাকা খরচা করে দিচ্ছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী অপরাধীদের আড়াল করার জন্য। কারা সেই অপরাধী সেটা আমি জানতে চাই, মা হিসাবে সব থেকে আগে আমার জানার অধিকার। তাই আমি ন্যায় বিচার এখনো পাইনি। কালকে আমাদের কোর্টে হিয়ারিং ছিল, সেখানে যে অ্যাকিউজড সঞ্জয় রায় তাকে বলেছেন আবার তাকে ইন্টারোগেট করার জন্য বলা হয়েছে। আমরাও তাই চেয়েছিলাম। আমি যখন সঞ্জয় রায়ের ফাঁসি দাবি জানিয়েছিল সিবিআই এবং সব থেকে বেশি স্বাস্থ্যমন্ত্রী, আমার হাতে থাকলে আমি ফাঁসি করিয়ে দিতাম, এই কথাটা বারবার বলেছিলেন। তাহলে উনি জানতেন আমার মেয়েটা কীভাবে মারা গেল। আর সঞ্জয়কে ফাঁসি আমি দিতে চাইনি, কারণ কোনো দিন না কোনো দিন হয়তো সঞ্জয় সত্যি কথা বলবে এবং একমাত্র প্রত্যক্ষদর্শী হিসাবে ওকেই আমি ভেবেছিলাম। কিন্তু তাতে আমার অনেক কথা শুনতে হয়েছিল। অভয়ার মা বোধহয় এরপরে সঞ্জয়কে শীতকালে লেপ তোষক, আবার এমনি ফল, পুষ্টিকর খাবার ওকে দিয়ে আসবেন জেলে গিয়ে, এসব কথাও আমার শুনতে হয়েছে। কিন্তু কালকে সেইটা একদম বিচারপতি বলেছেন যে ওকে দরকার, ওকে সিবিআই ভালোভাবে ইন্টারোগেট করুক এবং আসল অপরাধীরা ধরা পড়ুক। আগে যে সিবিআই এর ভূমিকা ছিল না, সিবিআই এর যে স্ট্যাটাস রিপোর্টগুলো সুপ্রিম কোর্টে জমা দিয়েছে সেগুলো আমরা মাননীয় সুপ্রিম কোর্ট থেকে আমাদের হাতে পেয়েছি, সেখানে অনেক কিছু আছে। কিন্তু পরে হঠাৎ সিবিআই বদলে গেল, সীমা পাহুজা ম্যাডাম আমাদের আইও, তো এখন কোর্ট থেকে অর্ডার হয়েছে, নিশ্চয়ই ন্যায় বিচার আমার হাতে আসবে এবং আমি আমাদের মোদিজির তরফ থেকে এই ন্যায় বিচারের মহিলাদের সুরক্ষা, সম্মান, মহিলাদের যে সুরক্ষা, এই দায়ভারটা আমিই নেব। আমি মায়ের প্রতীক হিসেবে এটা আমি করে মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। तो आप अभी क्या फील कर रहे हो, मतलब आपका अभी जो आप जो परिस्थिति से गुजर रहे हो वो हम लोग तो फील नहीं कर पा रहे, हमको तो पता नहीं आपकी क्या परिस्थिति होगी, तो हमें वो जानना है। 2024 9 अगस्त 10:53 बजे हमारा पास एक कॉल आया था हॉस्पिटल से। पहले कॉल में बोला गया था कि आपका लड़की तबीयत खराब है, जल्दी हॉस्पिटल में ताड़ाताड़ी हॉस्पिटल में चले आसुन। তখন আমি আমার ড্রাইভারকে ফোন করি এবং ড্রাইভারকে ফোন করার পরে ওই কলে আবার রিটার্ন কল করি এবং তখন তিনি বলেন ও অসুস্থ, ওকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আমরা অতটা বুঝতে পারিনি, কিন্তু যখন আমরা আবার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে আমরা তাড়াতাড়ি আরজি করে যাওয়ার চেষ্টা করছিলাম, তখন আবার একটা কল আসে যে আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে, কিছুটা মারা গেছে। কিছুটা মারা গেছে মানে কি ব্যাপার হয়েছে সত্যি কথা বলুন, বলে আমি কি ডাক্তার যে আমি বলতে পারবো? তখন উনি আমাকে এরকম খুব চড়া স্বরে বললেন। তখন আমরা তাড়াতাড়ি করে হসপিটালে বেরিয়ে গেলাম। যখন এই মামলা আমরা 12 তারিখ আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে যখন গেলেন, তখন উনি যে সমস্ত আচরণ আমাদের সঙ্গে করলেন এবং 9 তারিখ রাত্রিবেলা 10টার সময় আমরা যখন বাড়িতে আসি, আমাদের মেয়ের মৃতদেহ যখন মেঝেতে শোয়ানো রয়েছে, আপনি একটা ভাবুন এটা কি নির্মম জিনিসটা ছিল যে আমার মেয়ের মৃতদেহ শোয়ানো রয়েছে, আমি সেখানে বসতে যাচ্ছি। তখন আমাদের এলাকার এমএলএ যে এখন চেয়ারম্যান সোমনাথ দে এবং আমার প্রতিবেশী সঞ্জীব মুখার্জি আমাকে নিয়ে গিয়ে ডিসি নর্থকে নিয়ে এসে একটা টাকার বান্ডিল আমাকে ধরা। সেই মুহূর্তটা মানে যদি কেউ চিন্তা করে মানে সঠিকভাবে যে একটু ভাবে তাহলে বুঝতে পারবে যে কি নির্মম এই প্রশাসন। তারপরেও যদি আমরা এই প্রশাসনের বিরুদ্ধে কথা বলি, তখন এই প্রশাসন যদি আমাদের উপর হামলে পড়ে, তারাও যে কী ধরনের মানসিকতার লোকজন, সাধারণ লোকের এটা বোঝা উচিত। আজকে যে ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে 2024 9 আগস্ট, আমি চাইবো আমার যে শত্রু তারও যেন এরকম ঘটনা না ঘটে, কারণ আর আমরা চাইবো এরকম ঘটনা কারোর সঙ্গে না ঘটুক। সেই দায়িত্ব আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী আমার স্ত্রী রত্না দেবনাথকে এই দায়িত্ব তুলে দিয়েছেন। এই সারা পশ্চিমবঙ্গের নারীর সুরক্ষা, সারা ভারতবর্ষের নারী সুরক্ষার প্রতীক হিসাবে এবং মা হিসাবে সবাইকে সামনে তুলে ধরার জন্য, তার জন্য আমরা তার কাছে ধন্যবাদ। এবং আদালত গতকাল একটা রায় দিয়েছে, আপনারা সবাই শুনেছেন, যে আমরা সঞ্জয়কেও পুনরায় সিবিআইকে ইন্টারোগেট করতে অর্ডার দিই। এই সঞ্জয়কে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার কাছে যদি মামলা থাকতো আমি এই সঞ্জয়কে ফাঁসি করিয়ে দিতাম। তার মানে ওনারা কী চাইছেন? এবং আমাদের যিনি সেকেন্ড ইন কমান্ড বলা হয় তৃণমূলের, তিনি বলেছেন সঞ্জয়কে এনকাউন্টার করে দেওয়া উচিত। তার মানে ওনারা উঠে পড়ে লেগেছিলেন সঞ্জয়কে মেরে ফেলার জন্য। এটা আমাদের একটা আতঙ্ক ছিল, অবশ্য মারতে পারেননি, এখনও সে জীবিত আছে। সঞ্জয়কে আমাদের প্রচণ্ড প্রয়োজন এই মামলার। সে হচ্ছে প্রত্যক্ষদর্শী, সে সমস্ত কিছু জানে। এবং আমাদের জজ সাহেব যিনি মামলা শুনেছেন, তিনি পরিষ্কার সবাইকে বুঝিয়ে দিয়েছেন এই মামলা সম্বন্ধে আমি ওয়াকিবহাল। সিবিআই এর অ্যাডভোকেট কিছু কথাবার্তা
সোশ্যাল মিডিয়ার কিছু কথাবার্তা জজ বলেছিলেন, সেগুলোকে খণ্ডন করার চেষ্টা করেছিল। একদম জজ সাহেব পরিষ্কার বলে দিয়েছেন, প্রয়োজনে উচ্চ পর্যায়ের যে বিজ্ঞানসম্মত যে সমস্ত তদন্ত যে ব্যবস্থা আছে সেই সমস্ত ব্যবহার করে এই মামলা নিষ্পত্তি যত দ্রুত সম্ভব করতে হবে। এই যে অর্ডারটা দিয়েছে এটা আমাদের পক্ষে অবশ্যই পজিটিভ। যারা আমাদের বিরোধিতা করছেন বিভিন্নভাবে তাদের বলবো এই ঘটনা সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবাসী মেয়েদের সুরক্ষা রাখার যে প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি নিয়েছে এবং আমাদের প্রতিনিধিত্ব করে এই জিনিসটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। এবং সমস্ত মায়েদের বলবো, সমস্ত অভিভাবকদের বলবো পশ্চিমবঙ্গের, এটা তারা বিচার করবেন। এবং আমরা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছি এই 9 আগস্ট 2024, আর আমার মেয়েটা যেভাবে বড় হয়ে উঠেছিল, মানে সেটা যে কি অকল্পনীয় ব্যাপার ছিল, সত্যি কথা বলতে কি কাউকে সেটা বোঝানো যাবে না। আমরা অতি সাধারণ, মানে কারোর ধারণা নেই যে ওখান দিয়ে একজন ডাক্তার তৈরি করা যায়, মানুষ সেটা ভাবতেও পারবে না, কিন্তু আমরা করেছিলাম। সেটা মেয়েও অনেক চেষ্টা করেছিল, মেয়ে চেষ্টা করে এর ভয়ে জায়গায় এসেছিল। তাই এই যদি ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা না ঘটুক, যারা এগিয়ে আসবে এবং প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে যেন কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা, আমার মেয়েকে শাস্তি দেওয়া হয়েছে, তার বিচার তারা দেবে না, সেই পরিকল্পনা সম্পূর্ণভাবে তারা নিয়েছিল। সেই পরিকল্পনা আমরা ভেস্তে দেবো এবং এই তৃণমূল সরকার যে অন্যায় অপরাধ করে সেটা মানুষের সামনে তুলে ধরবো, মানুষকে বোঝাবো এবং মানুষ অবশ্যই বুঝবে এবং তার প্রতিফলন আগামী 29 তারিখ নিশ্চয়ই পাওয়া যাবে। সমস্ত মা, বোন, দাদা, কাকু যারা আছেন, বড়রা, সবাইকে বলবো, সবাই একবার নিজের মেয়েটাকে আমার মেয়ের সঙ্গে মিশিয়ে, আমার মেয়েটার কথা তার মেয়ের সঙ্গে, আমার মেয়ের মুখটা তাদের মেয়ের মুখের সঙ্গে বসিয়ে একবার অন্তত ভাববেন যে ভবিষ্যতে পশ্চিমবঙ্গে কি ঘটতে চলেছে সেটা তারা প্রতিরোধ করবেন, আমার এই আশা। मम्मी के आँख में अभी आंसू है, मतलब मैं उनको फेस नहीं कर पा रहा हूँ कि मतलब वो कैसे अभी वो कौन से फेज में और वो कैसे सरवाइव कर रही है ना, वो कोई नहीं जानता है। और ये इतना दुखद है और इमेजिनेशन से बाहर है यार। ये लड़ाई सिर्फ राजनीतिक नहीं है, ये इंसानियत की लड़ाई है यार। এ কোনো রাজনৈতিক লড়াই নয়, এটা একটা মায়ের লড়াই। একটা সন্তান আর মায়ের যন্ত্রণা কেউ বোঝে না, কাউকে বোঝানো যায় না। আমার ভেতরে প্রায় 2 বছর হতে গেল একটা জ্বলন্ত মশাল জ্বলছে। রোজই প্রতীক্ষায় থাকি হয়তো সে বাড়ি আসবে, কিন্তু আসে না। খাবার সময় যখন আমরা খেতে বসি, সামনের চেয়ারটা ফাঁকা থাকে, মুখে আমাদের এখনো সেইভাবে খাবারও হয় না খাওয়া। একটা মেয়ে, সে নিজের স্বপ্ন পূরণ করে, অক্লান্ত পরিশ্রম করে তার স্বপ্ন পূরণ করেছিল। আর মাত্র 6 মাস বাকি ছিল তার এমডি কোর্সটা বাকি ছিল। তারপর সে ডিএম করার জন্য 2টো অনলাইন কোর্স করছিল। সবসময় ক্লান্ত থাকতো, কিন্তু বাড়িতে এসে খেয়ে, আমি যদি টিভি দেখতাম তো টিভির সুইচ অফ করে দিয়ে আমার হাত ধরে বলতো, মা ঘরে চলো না, আমার সঙ্গে চলো, আমি তো সারাদিন ছিলাম না বাড়িতে। এই যে মুহূর্তগুলো, এগুলো আমি আজীবন বয়ে নিয়ে বেড়াবো। কেন আমার মেয়েকে এইভাবে চরম নির্যাতনের শিকার হতে হলো? এই লড়াই শুধু আমার একার নয়, সমস্ত বিশ্বের লড়াই। সমস্ত বিশ্বই সেদিন ওই আনজাস্টিস বলে ঘর থেকে বেরিয়েছিল এই চরম অমানবিকতার জন্য। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা হয়েও তার প্রাণটা এতটুকুও কাঁদেনি। তো আমার মেয়ের যে ক্ষতি আমার হয়েছে, আমার একটা সোনার সংসার, আমার পুরো পৃথিবীটাই কেড়ে নেওয়া হয়েছে। তারপর আমি তাকে কোন ভাষা বলবো সেটা কি আমাকে কেউ শিখিয়ে দেবে? কেউ শিখিয়ে দিলেও হবে না, আমি তাকে বলবো। সেই আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী, কারণ সে একটা স্বাস্থ্যমন্ত্রী দপ্তরেরই কর্মী ছিল এবং তার অন ডিউটি ছিল। সকালবেলা উনি যদি এসে ওখানে তথ্য প্রমাণ ওনার পুলিশদের দিয়ে লোপাট না করিয়ে আসল তদন্ত করতেন, যে কেউ ছাড় পাবে না, যারা রাত্রে ডিউটিতে ছিল সবাইকে ডাকা করাও, এটা একটা সুরক্ষিত জোন, সেখানে কেউ ঢুকে যেতে পারে না এইভাবে। কিন্তু উনি সেটা করেননি, উনি অপরাধীদের, ধর্ষকদের বাঁচিয়েছেন। তাই আমি ওনাকে কোনোদিনও সম্মান করতে পারবো না। আর মেনকা গুরুস্বামী, যিনি ওই ওনার ধর্ষকদের আড়াল করার জন্য লয়ার হয়ে লড়েছিলেন, তাকে উনি পদোন্নতি দিয়েছেন, তাকে প্রাইজ পোস্টিং দিয়েছেন। প্রাইজ পোস্টিং উনি অনেককেই দিয়েছেন। আমার মেয়ের মৃত্যুর পর
আমি সেকেন্ড পোস্টমর্টম করাতে চেয়েছিলাম, কিন্তু আমাদের লোকাল এমএলএ, কাউন্সিলর এবং পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি আমাদের দেয়নি সেটা করতে। লাস্ট প্রমাণটুকুও যাতে নষ্ট হয় সেই চেষ্টাটা ওরা করেছে, চুল্লিতে ঢুকিয়ে দিয়ে সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে একটা অসহায় বাবা মার সামনেই ওয়েল ডান বয় বলেছে। তার মানে মুখ্যমন্ত্রী ওদের উপর নির্দেশ দিয়েছিলেন যে ডেড বডি তাড়াতাড়ি পোড়াও। ওরা সেই নির্দেশটা ভালোভাবে পালন করেছে। তারপরেও 4 দিন ধরে আমাদের এটা বলো না সব সময় আমাদের ঘিরে রাখতো, কিচ্ছু আমরা বলতে পারতাম না। মানে আমাদের ঘর থেকে বেরোনোই, মানে আমাদের বাড়িতে কাউকে ঢুকতে দিত না, আমাদেরও কোথাও বেরোতে দিত না। এরকম একটা পরিস্থিতির শিকার আমি হয়েছিলাম। তো যে অত ভয় দেখানোর পরেও আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে আমার মেয়েটাকে এত কষ্ট করে বড় করলাম, সে এত মেধাবী ছিল, তাকে আমরা যেমন হারিয়েছি সারা পশ্চিমবঙ্গবাসী তথা বিশ্ববাসীও হারিয়েছে একজন ভালো ডাক্তার। তো সেখান থেকে আমি ওই টাকা দেওয়ার ব্যাপারটা, ওর বাবা তখন বলেছিল ওই ডিসি নর্থকে যে আপনি যে কষ্ট করে এই লেভেলটা লাগিয়েছেন তার থেকে অনেক বেশি কষ্ট করে আমার মেয়েটা এখানে এসেছিল, আপনি আমার মেয়েটাকে অপমান করবেন না বললে উনি চলে গেছিলেন। কিন্তু সঞ্জীব মুখার্জি ঘরে আমাদের রিলেটিভদের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে মৃতদেহ নিয়ে চলে গেছিল শ্মশানে। আমাদের কোনো কাজ করতে হয়নি, সব ওরাই করেছে। এবং যে সাইনটা লাগে শ্মশান ঘাটে সেটাও আমরা করিনি, ওরা করে দিয়েছে। আমি তো ওই আমার মেয়ের সববাহী গাড়ির চালকের টাকাটাও দিতে পারিনি, সেটাও কেন পুলিশ দিয়েছে। আমি তো চাই তাকে সেই টাকাটা দিতে। আমার তো মনে হয় যে না, আমার মেয়ে বলছে মা আমি তো সবই রেখে এসেছি, তুমি ওই টাকাটুকুও খরচ করতে পারলে না। কিন্তু আমি সত্যিই পারিনি। সেদিন পুলিশ এত অমানবিক হয়ে গেছিল, মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলেছিল। আমার মেয়েটাকে কেড়ে নিয়ে কি এমন জেনেছিল আমি জানি না। আজও মেয়ের বিচারের জন্য আমরা দুয়ারে দুয়ারে ঘুরছি। আমাদের তো এরকম কথা ছিল না, আমার মেয়ের এমডি হয়ে যাবে, তার বিয়ে হয়ে যাবে, সুন্দর একটা জীবন ছিল আমাদের, কিন্তু সব কেড়ে নিয়েছেন। সব কিছুই আমার নেই। তাই আগামী প্রজন্মের জন্য একটা ভালো মানে সুরক্ষিত সমাজ আমি গড়ে রেখে যাব, এবং আমার মেয়ের স্মৃতি যেন কেউ না ভুলে যায়। যতদিন পৃথিবী থাকবে ততদিন যেন আমার মেয়ের নাম এই পৃথিবীতে থাকে, এটা আমরা করে যাব। এবং অন্য কোনো বাবা মার যেন আমাদের মতো সেই দিনটা ফেস করতে না হয়, সেই প্রতিজ্ঞাবদ্ধও হব। আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহর সঙ্গে একসঙ্গে লড়াই করব। আমি লড়াই করে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মেয়েদের সুরক্ষার দায়ভারটা আমি নেব।